9টার পরে কেন ওনারা অফিস খুলবেন, এটা আনফরচুনেট এবং এটা আনএক্সেপ্টেড। আপনারা জানেন যে সকাল 9টায় যে অফিসের যে কর্মসূচি নির্ধারিত সরকার কর্তৃক, সেই সময়টিও কিন্তু মানা হয়নি এবং তিনি এখানে এসে তার অনুপস্থিতি দেখতে পেয়েছেন। আমরা যদি একটু দেখাই, ভূমি অফিসের যেই কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলো এখনো পর্যন্ত তালাবদ্ধ। ভূমি অফিসে এসেছেন স্বয়ং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, তিনি এখানে এসেছেন। আপনার এখন 10:45 বাজে আপনি ঢুকেছেন অফিসে। 9টা অফিসে আসার কথা, 10:45 বাজে। আমি দুইটা দেখে আসছিলাম স্যার। গণমুখী সেবা আপনি কিভাবে দিবেন যদি 9টার অফিস 10:45 এসে ঢোকেন? সরকারি দপ্তরে এরকম রাজকীয় চেয়ার থাকে। নাম কি আপনার? আপনার কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করবো? আপনি দেখবেন আমি কি করব? করেন ভাই বলেন প্লিজ। আমার ব্যাচ হচ্ছে আপনার ব্যাচ কত বলেন? 28তম ভাই, 28তম। আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? বর্তমান সরকারের হানিমুন পিরিয়ড চলছে, মধুচন্দ্রিমা। তো এই সময়টিতে যারা জনগণ তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এমনই এক বাংলাদেশ চেয়েছিলাম যেখানে এমপি মন্ত্রীরা নিজে থেকে গিয়ে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং হাতে নাতে দুর্নীতি বা তাদের যেই অপকর্ম, তাদের যে জালিয়াতি, ভাটপারি, অপরাধমূলক কর্মকাণ্ড, সেগুলো হাতে নাতে পাকড়াও করবে। আজকে তারই একটি উদাহরণ দেখালেন আমাদের ভূমি প্রতিমন্ত্রী। তিনি হুট করেই ভূমি অফিসে হানা দিয়েছেন এবং সেখানে গিয়ে দেখে যে 9টার সময় অফিস আসার কথা থাকলেও, অফিস করার কথা থাকলেও প্রায় 9:45টায় অফিসে আসে ভূমি অফিসের কর্মকর্তারা এবং এটা দেখে ক্ষিপ্ত হয়ে যায় রীতিমতো আমাদের ভূমি প্রতিমন্ত্রী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর দায়িত্ব নেওয়ার সাথে সাথেই ভূমি অফিসে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগ শুনেছেন ভূমি প্রতিমন্ত্রী নিজে এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং গণমুখী সেবা দেওয়ার জন্য যেই দায়িত্ব কর্তব্যরত যে ব্যক্তিরা ছিলেন তাদেরকে কঠিনভাবে ধুলাই করেছে রীতিমতো বলা যায়। বিশেষ করে আমাদের দেশের ভূমি অফিসগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্নীতি হয় এবং সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে ভূমি প্রতিমন্ত্রী তিনি কিভাবে কঠিন অ্যাকশন গ্রহণ করলেন ক্ষমতায় আসার পরেই। 9টার পরে কেন ওনারা অফিস খুলবেন, এটা আনফরচুনেট এবং এটা আনএক্সেপ্টেড। তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, আইনানুগ এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস যা নেওয়ার তা নেওয়া হবে। আজকে আমরা দেখতে পেয়েছি এই যে নারায়ণগঞ্জের যে সিদ্ধিরগঞ্জের ইউনিয়ন যে ভূমি অফিসটি রয়েছে, সেই ভূমি অফিসে এসেছেন স্বয়ং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, তিনি এখানে এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন যে এই ভূমি অফিসে যারা সেবা গ্রহীতা আছেন বা এই আসলে এই ভূমি অফিসে যে সেবা কার্যক্রম সম্পর্কে তিনি তদারকি করতে একেবারে একটি ঝটিকা পরিদর্শন বলা যায়। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন। যদিও আপনারা জানেন যে সকাল 9টায় যে অফিসের যে কর্মসূচি নির্ধারিত সরকার কর্তৃক, সেই সময়টিও কিন্তু মানা হয়নি এবং তিনি এখানে এসে তার অনুপস্থিতি দেখতে পেয়েছেন। আমরা যদি একটু দেখাই, ভূমি অফিসের যেই কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলো এখনো পর্যন্ত তালাবদ্ধ এবং বাইরেই আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রতিমন্ত্রী এবং একজন সেবা গ্রহীতা ইতিমধ্যেই এখানে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন আসলে কখন তাদের যে কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবাটুকু পাবেন। আমরা এই পর্যায়ে একটু একজন সেবা গ্রহীতা এখানে আছেন, তার কাছে একটু জানতে চাইবো, আপনি এখানে এসেছেন, কেন এসেছেন যদি একটু আমাদেরকে বলতেন। আমি এখানে আসছি মূলত আজকে অনলাইনে মিউটেশনের জন্য। আজকে দ্বিতীয় দিন, তো আমার ওটা গ্রহণ হয়েছে, অনলাইন মিউটেশনটা আবেদনটা গ্রহণ হয়েছে। তারপরে পরবর্তী কি কার্যক্রম, এটার জন্য আমি এই ভূমি অফিসে আমার আজকে আসা। আপনি আসলেন কিন্তু এখনো পর্যন্ত ভূমি অফিস বন্ধ দেখতে পাচ্ছেন। না, সেটাই যে আমি আসছি একটু আর্লি আসছি, 8:30টার দিকে। আমি জানি যে 9টার দিকে, 9:30টার মধ্যে আমি পাবো। আমি এসে তো বন্ধ দেখতেছি। এই বিষয়ে একটু মাননীয় প্রতিমন্ত্রীর কাছে একটু জানতে চাইবো ভাইয়া, একটু জানবো। আপনি ইতিমধ্যেই কিন্তু এই
ভূমি সংক্রান্ত যে সেবা সেটি নিশ্চিত করা, এবং এর পেছনে যদি এটিকে অবহেলা কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। কিন্তু এখানে সেই দেখতে পেলেন যে সকাল 9টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত এটি একটি সরকারি দপ্তর, সেবা গ্রহীতারা এখানে আসেন, কিন্তু এখনো পর্যন্ত এটি খোলা হয়নি। তো এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন এখন পর্যন্ত? নিশ্চয়ই সেটা আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিধি মোতাবেক। অফিস টাইম 9টা, এখন 9টা 20 বেজে চলছে, এখন পর্যন্ত অফিসের কেউ আসেননি। তো অফকোর্স এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী, আইন অনুযায়ী এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনো অবস্থাতেই কাম্য না 9টার পরে কেন ওনারা অফিস খুলবেন। যারা গ্রাহক আছেন তারা অপেক্ষা করছেন এখানে, এটা আনফর্চুনেট এবং এটা আনএক্সেপ্টেড। এই ব্যাপারে যথাযথ বিধি এবং আইন প্রতিপালনের মাধ্যমে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, আইনানুগ এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস যা নেওয়ার তা নেওয়া হবে ইনশাল্লাহ। একটা বিষয় জানতে চাইবো যে ভূমি অফিসকে ঘিরে আমাদের দেশে দীর্ঘদিনের একটা অভিযোগ, এই মন্ত্রণালয়টাকে ঘিরে আসলে আপনি দায়িত্ব নিয়েছেন, এখন কি বার্তা দিতে চান বা কিভাবে কাজ করতে চান? আমরা যে বার্তাটা আমরা যখন অফিসে হোল্ড করলাম সেদিনেই আমাদের বার্তা অত্যন্ত ক্লিয়ার যে উই হ্যাভ ডিক্লেয়ার্ড ক্রুসেড এগেনস্ট কারাপশন আন্ডার দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডভাইস অফ অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব। তো ওনার সুস্পষ্ট নির্দেশনা যে কোনো অবস্থাতেই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি, অ্যাজ আই হ্যাভ সেড ক্রুসেড এগেনস্ট কারাপশন। তো আমরা চেষ্টা করব এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের সরকার, জনগণ যেন তাদের কাঙ্ক্ষিত সেবাটা পান এবং আইন সংবিধান অনুসারে তারা তাদের যে সেবা পাওয়ার অধিকার সেটা যেন সমুন্নত থাকে এবং অধিকারটা যেন পান, সেই জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এবং এরকম আকস্মিক ভিজিট আজকে এখানে হয়েছে, সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো প্রান্তে আমরা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমি আছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা যাব। আমরা চাই জনগণের সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং সেই কাজটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং তিনি আসলে তার স্পষ্ট যে বার্তা, অর্থাৎ ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অবহেলা কিংবা কোনো ধরনের অনিয়ম দুর্নীতি তিনি এবং কিংবা তার মন্ত্রণালয় সেটি মেনে নেবেন না। এবং আপনার এখন 10:45 বাজে আপনার ঢুকেছেন স্যার, 9টা অফিসে আসার কথা 10:45 বাজে। যেটা দেখে আসছিলাম স্যার, গণমুখী সেবা আপনি কিভাবে দিবেন যদি 9টার অফিস 10:45 এসে ঢোকেন? আর আপনার যার একজন সহকারী যিনি আছেন ওমর ফারুক সাহেব, তিনি এখন পর্যন্ত অফিসে নেই, এখন বাজে 10টা। কয়টা বাজে এখন? আমাকে স্যার গতকাল ইউনুস প্রেসিডেন্ট একটা নির্দেশ ছিল যে এখানে একটা রিপোজি কলোনি আছে স্যার, একটা হিন্দু পরিবার নাকি উচ্ছেদ করে দিছে, এগুলো রাতে 10টা পর্যন্ত ওখানে কাজ করছে এবং সকালে এটা দেখে আসলাম। এলাকার লোকজন কি বলছে? আপনি অফিসে ঢুকেন, আমাদের ইন্সপেকশন করবেন। আপনার এখন 10:45 বাজে আপনার ঢুকেছেন স্যার, 9টা অফিসে আসার কথা 10:45 বাজে। যেটা দেখে আসছিলাম স্যার, নাকি আবার জাস্টিফাই করার চেষ্টা করছেন ওনার বিলম্বটা? আমরা গতকাল শুনলাম যে আমাদের ট্রেনিংটা 24 দিন সোনার গায়ে নিয়ে যাবে, ভাগ করে দিবে আর কি। এটা কনফিউশন, এটা কনফার্ম না, চিঠিটা আছে না, চিঠিতে থাকবে ট্রেনিং বলে। চিঠিটা আমরা আজকে পাবো শুনছি। আমাদের আজকে ট্রেনিং, আবার আজকেই চিঠি পাবেন, এটা কেমন কথা? আর আমাদের ট্রেনিং গতকাল সন্ধ্যার সময় মানে আর এই যে এত বড় চেয়ার করে আপনি পেলেন, কি সরকারি দপ্তরে এরকম রাজকীয় চেয়ার থাকে? কতদিন যাবত? 4 মাস। আপনি কাগজপত্র বের করেন কিছু? না ঠিক আছে, আমরা বসবো এখানে, ওই চেয়ার না, এটা হাজিরা খাতা আমি দেখেছি। বেশ সাহেব আপনি আসেন। চেয়ারে বলবো না, না না না, ওই এত দামি চেয়ারে আমি বসতে পারি না। ঠিক আছে, আপনি আমাদের স্কেজুল অনুসারে কি কি থাকা দরকার সেই কাগজপত্রগুলো বের করতে পারেন। হাজিরা খাতা দেখেছি, হাজিরা খাতা দেখলাম। আমাদের বের করেন আমাদের স্কেজুল অনুসারে কি কি থাকা দরকার, কত লেট করলেন। কি অবস্থা, কি আছে না আছে আপনারা তো রিভিউ করবেন। আমি ভাবছি কিছু ইন্সপেকশন করার না, ঠিক আছে, অসুবিধা নেই, যান নিয়ে আসি। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের আন্ডারে আছে। এই অফিসে স্যার আমি যোগদান, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, ভূমি সহকারী কর্মকর্তা। আমি এখানে যোগদান করতে প্রায় 5 মাস হয় স্যার। তো 5 মাস হয় এখানে আমি যোগদান করার পর থেকে
স্যার আপনাদের সদয় নির্দেশনায় যতটুকু সম্ভব চেষ্টা করছি আজকে পর্যন্ত অফিসারে একটা গণমুখী এবং সেবামুখী করার জন্য, যেটা স্যার আপনার এলাকার উপস্থিত যে জনগণ আছে আপনি জানলে হয়তো বলবে আমার সম্পর্কে আর কি। আমি কতটা সেবামুখী বা গণমুখী করার চেষ্টা করছি আর কি। আর এখনো স্যার পয়সা 5টা মৌজা আছে স্যার আমাদের এখানে। না ঠিক আছে, গণমুখী সেবামুখী আমাদের তো মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা ছিল 1170 টাকা টোটাল ব্যয় হয়, একটা 4টা মানুষ, সেটা নেই। গণমুখী সেবা আপনি কিভাবে দিবেন যদি 9টার অফিস 10:30 এসে ঢোকেন? আর আপনার যার একজন সহকারী যিনি আছেন ওমর ফারুক সাহেব, তিনি এখন পর্যন্ত অফিসে নেই, এখন বাজে 10টা। তো সেবাটার গণমুখী সেবাটার শুরু তো সকাল 9টা থেকে অফিস। স্যার আমি এতদিন একটু বলেন অবৈধ বলি স্যার আর কি। আমি ও আসতে আজকে প্রায় 1 মাসের মতো হবে আর কি, বদলি হয়ে যায় আসতে কিশোরের থেকে। ভালো আছেন? আমি আসছি স্যারের একটা ভিজিটে অফিস দেখার জন্য। তো এসে দেখলাম, আমি আসছি ঠিক 9টা 10টা পর্যন্ত, এই 5-7 মিনিট আগে উনি এসছেন, আর এখন পর্যন্ত ওনার একজন সহকারী নেই। 10:15টার সময় উনি আসেন। আমি 9টা থেকে এখানে বসে, গ্রাহক অনেকেই ছিলেন, গ্রাহকদের সাথে আমি খুশগল্প করছিলাম, তারা এসছেন। এই 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 ভূমি অফিসে মহিলারা খায় এখানে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য, প্রতিদিন খাবারের ব্যবস্থা আপনি দেখলে যে মন্ত্রী এমপিরাও খায় না এই ধরনের খাবার, মানে কি যে একটা লাগে। আর মানুষরা কোনো মূল্যায়নই করে না, বিন্দু পরিমাণ মূল্যায়ন করে। আমি তো শুনি না, আমি একটু বাড়ির কাজ করে দৌড় বেড়াই, এখন তো বলার সুযোগ কথা বুঝছেন। মানে দেখেন যে 10-11টা বাজেই খোলা, এমনকি ভিতরে শরীর মেসাজ করানোর জন্য মহিলারা খায় যায়, মানে কি কম। এই এই ভূমি অফিসে মনে করেন যে চা টাইম না, হ্যাঁ মনে করেন কোটিপতি। আবার মনে করেন কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমরা যে এলাকার মানুষ কোনো 2 পয়সা গণ্য করেন। আমার বাবার জায়গার 25 শতক জায়গা, সমস্ত কাগজপত্র আছে স্যার, কিন্তু আজও পর্যন্ত আমরা সেই জায়গাটা দখল করতে পারি নাই এবং ব্রিটিশ করার জন্য করে এখানে দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত দেওয়া আছে স্যার। আপনি আমাদের যে একটা নাম্বার আছে, জি স্যার, জি স্যার। নাম্বারে জি স্যার। 161122 এই নাম্বারে ফোন দিবেন। এটা দিবারাত্র 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে। আর আমার জায়গাটা আছে খাস লেখা রাখা স্যার। জি, এটা আপনি এখন এই মুহূর্তে কাগজে না দেখে আমি কিছু না, বলতে ঠিক পারবো আছে না। এই নাম্বারে ফোন দেন, ফোন জি দেওয়ার স্যার। পরে আমরা কার্যকরী করব। ওনার কর্মকর্তা বলছে যে এই ফাইল আমাদের কাছে কেন আনলো, এটা তো দিবেন এসিলেন্ট অফিসে। তা আমি বললাম আমাকে তো সেবা গ্রহণকারী যে দোকানদার আমাকে বলছে এখানে জমা করতে হয়, এই জন্য আমি আসছি। তাই যদি হয় ওনার সেম কাগজ উনি এখানে জমা করতে করছে, এখন আমাকে বলতেছে এখানে জমা কেন করতে আসছে, ওনারটা কেন জমা করবে? ভাই 20 মিনিটের মধ্যে বাইক চালায় আসছি 8.5 কিলো ঘুরে ঘুরে আসছি, যেখানে জমা দেবে আসছি 3:30টার সময়, যে বলছে তাদের 50টা বন্ধু আছে, সেটা আমাদের অলরেডি জমা হয়ে যাওয়ার কথা। এখন এখানে বলছে ওই যে আপু আসতে বলছে আজকে হবে না। আমি দেখেন আমি তো জব করি দিচ্ছে না, আমার তো আজকে অফ ডে, আমার সময় পাবো না। বলেছে তাহলে বসেন, বসে দেখেন স্যার কি বলে, স্যার যদি হয় স্যার কি বলে। এখন এরপর গেলাম, আমি আসি দেখেন তাহলে ইয়েটা বলে 27 ছিঁড়ে ফেললো। আমি তো যাই না ভাই, আমি হয়তো এটা মনে প্রসেস কোনো হয়। তো পরে এগুলো একটা নাম্বার কিছু লিখলো, 24 আর কিছু নাম্বার লিখলো। তা আমি চলে আসলাম পরে যেই দোকান থেকে আমি করছি, মানে এটা কম্পোস্ট সব কিছু করছি, ওইখানে ফোন দিলাম, বললো আপনি এটা ছেড়ে আনছেন কেন, এটা তো ছেড়ে কথা না। সেই গেছে আমি ভাই, আমি তো যাই, আমি বলছি যে আমি নর্মাল ব্যাপার এটা মনে হয়, তো এটা আসলে কথা না। পরে বললো যে আপনাকে কেমন, আমাকে বলছি যে বুধবার আবার আসেন, সকালে আসা 10টার সময় আসলে আমার কাগজ দেখা করতে, মানে এসব দেখবে। আমার তো কাগজ সব জেনুইন কাগজ, এখানে তো ফ্রডের কোনো কিছু নেই, কারণ আমি তো সব কিছু করছি। তারপরে সব কিছু ওইখানে আছে, অনলাইনে আছে, আমার কি আছে। তো আমি সারাদিন চিন্তা যে হয়তো কোনোটা ঝামেলা হইতে পারে, যে টাকা পয়সা আছে, পরে হলো ভাই গ্যাঞ্জাম করতে পারে, টাকা পয়সা করতে পারে। আমি ভাই এখানে আমি ট্যাক্স পেবল পার্সন, আমি ট্যাক্স দিই সরকারকে, আমি এখানে দুর্নীতি করবো কেন? আমি তো হারাম খাই না। তো কালকে রাতে একটা ভিডিও দেখলাম, সে বললো যে যদি আপনার এই কাগজে আপনি জমা নাও দেন, আপনি কিন্তু এটা অলরেডি 7 দিনের মধ্যে দাখিল করতে হবে। যদি আপনি নাও দেন, যে কোনো ভুলে গেছেন নিয়েছেন, আপনাকে এটা জমা দেওয়ার নেই, যে এই যে লাস্টে প্রজ্ঞাপন হয়েছে, প্রজ্ঞাপন আমি নামাই নেই, তাহলে কি যে তাহলে আপনি এটা দিতে হবেই মাস্ট। তারপর চিন্তা আমরা আজকে আসলাম, দেখি কী অবস্থা। কারণ আজকে আসলে দেখি যে মানে অনেক কিছু ঘুরে গেছে, যে অনেক টাকা পয়সা চাই। যেমন শুনলাম এই দোকানে নাকি টাকা পয়সা খুব ভালো লেনদেন হয়, বা আরও আছে হতে পারে। তা আসলে আমরা তো তাহলে কোথায় যাবো, কোথায়? ওই সিলিন্ডার তো নাই, তাহলে নামঞ্জুর করে দেয়। আমার বাহার সম্পত্তি, আবার আমার 200 টাকা দিতে নেই, সেটাও নামঞ্জুর করে দেয়। কে আমার 200 টাকা কেন পানা না, কেন ইয়ে করে দিচ্ছে, কেন বাতিল করে দিচ্ছে, কেন বারবার? কেমন কম মনে বেশি টাকা চাই আছে, আমরা আগে আমি তো বুঝিনি, আগে চোরে টাকা দিতে পারি না। কে আগে চোরে টাকা আমি আগে চোরে তো টাকা চায় না, চা টাকা কত টাকা চাইছে? 40,000 টাকা চায়, 50,000 টাকা চায়, জায়গা বুঝা। নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ আমি কি করবো আপনি দেখবেন, আমি কি করবো করেন ভাই বলেন প্লিজ। আমার ব্যাচ হচ্ছে 28তম। ভাই 28তম। আপনার নাম কি, ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? হ্যাঁ
হ্যাঁ আপনি বাধ্য, আপনি আমাকে নাম্বার দিয়ে জিজ্ঞেস করতে বাধ্য করেন কেন আপনি? কারণ যে এই ডকুমেন্টটা মধ্যস্থতা করেছে আপনার মাধ্যমে মধ্যস্থতা করেছে, ওখানে আপনার নাম ছিল। মধ্যস্থতা করতে কি হয়েছে? আপনি কার সাথে কথা বলেন আপনি জানেন? না না, আপনি বারবার এক জিনিস পেঁচাচ্ছেন কেন? আমি তো এটা বুঝতেছি না। আপনি খুব সিম্পলি বলছেন, আমি তো সিম্পলি যার বলতেছি নামে আপনাকে। গাড়িটা আছে আপনি তার সাথে আমাকে কথা বলেন। নাদিমাল নাহিয়ান কি আপনি? কিন্তু আপনি তো এটা শোরুমের বলতেছেন, কিন্তু একটু আগে তো বললেন যে আপনি আপনার খালার কাছ থেকে নিছেন। হ্যাঁ, এটা তো নাম ট্রান্সফারের জন্য তো এই পেপার আমার দিতে হবে, এটা ডিট পেপার না আমার। কাকে দিতে হবে এটা? মানে যখন নাম ট্রান্সফার হবে তখন আমার এইগুলো সব শো করতে হবে না? না, আপনি শামসুল আরিফিনকে কেন দিচ্ছেন? এটা তো তার সাথে কেন চুক্তি করতেছেন? আর উনি তো মাধ্যম হয়ে আমাকে গাড়িটা দিচ্ছে। আপনি গাড়িটা বললেন আপনার খালার গাড়ি? হ্যাঁ, সেটাই তো বললাম আপনাকে। বুঝিনি, আপনি খুলে বলেন। মানে ওর শোরুমে উঠাইছে, তারপরে আমাকে দিচ্ছে। তো যে শোরুমে আপনার খালার গাড়ি শোরুমে কেন গেছে? বিক্রি করার জন্য গেছে। আপনার খালাকে মেলান, সুলতানা রাজিয়া মিছু। আরে অদ্ভুত পেঁচাচ্ছেন কেন? একটা সিম্পল ইস্যুকে আমি এটাই বুঝতেছি না আপনাকে। আপনি কি জাজ করতে যাচ্ছেন আমাকে? আমাকে বুঝেন কি প্রুফ করতে যাচ্ছেন এইভাবে বলে? খুবই সিম্পল একটা বিষয়। হ্যাঁ, খুবই সিম্পল একটা ব্যাপার। আমি তো সব ডিট দিচ্ছি। খুব সিম্পলি আপনার সাথে কথা না না, আপনি বারবার এক জিনিস পেঁচাচ্ছেন কেন? আমি তো এটাই বুঝতেছি না। খুব সিম্পলি বলছেন। আমি তো সিম্পলি যার বলতেছি নামে আপনাকে। গাড়িটা আছে আপনি তার সাথে হ্যাঁ। আমাকে কথা বলেন। হ্যাঁ, এটা তো আমি শোরুমের মালিকের সাথে আপনাকে কথা বলাইছি। শোরুমের মালিকের নামে তো গাড়িটা না, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। না না, রেজিস্ট্রেশনে আমি আপনাকে বলি, আমার ডিট যে সুলতানা রাজিয়া তো দেখতে পাচ্ছি। না না না, যে আমার সাথে ডিট করছে আমি তার নাম আপনি কেন পেঁচাচ্ছেন আমার সাথে? আমি তো আপনার সাথে আপনি পেঁচাচ্ছি আমাকে না। পেঁচাচ্ছেন তো? না না, এখানে যার নামে গাড়ি আছে আপনি বলেন যে আপনি তার সাথে আমাকে কথা বলেন। এটা আমার শোরুমের মালিকের সাথে কথা বলতে হবে। কথা বলেন, শোরুমের মালিকের সাথে কথা বলতে হ্যাঁ, সেটাই তো আমি বলি, আমি তার কাছে কথা বলাই দিই। হ্যাঁ, কথা বলেন। সেটাই তো আমি বলতেছি। এই আপনি কে ভাই? যার নামে গাড়ি ওনার বলেন। কার নামে গাড়ি? আমার আন্টির নামে। আপনারও আন্টি? কি নাম আপনার আন্টির? সুলতানা রাজিয়া মিতু। ওনার হাজবেন্ডের নাম কি? বাবুল আঙ্কেল। পুরো নাম বলেন। পুরো নাম তোমার মুখস্থ নাই? না, বাবুর নামে তো এখানে নাই ভাই, এখানে নাম আছে ডিফারেন্ট। ওনার বাবার নাম বলতে পারবেন? নিকনেম হারুন আঙ্কেল। কারোর সাথে আপনার নাম মিলছে না। ঠিকানা বলেন। ঠিকানা হচ্ছে যে আপনার হাতের ঝিল। তাও মিলছে না। ফোন নাম্বার আছে আপনার? অবভিয়াস। ফোন নাম্বার পাঠান এই নাম্বারে। আরে ভাই আমি তো সৌদি দিই, আপনি বললে হবে নাকি? আপনি আপনার- এটা বিয়ে বের করেন। আপনি ওনার নাম্বার দেন। আপনাকে আমি বাউন্ড নাকি আপনাকে নাম্বার দিতে? ওর নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আপনি কোন ব্যাচের পুলিশ আপনি? হ্যাঁ, আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচের আমি কি করবো? আপনি দেখবেন আমি কি করবো? করেন ভাই, বলেন। প্লিজ। আমার ব্যাচ হচ্ছে আপনার ব্যাচ কত বলেন? 28তম ভাই, 28তম। আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? হ্যাঁ আপনি বাধ্য, আপনি আমাকে নাম্বার দিয়ে জিজ্ঞেস করতে বাধ্য করেন কেন আপনি? কারণ উনি বলতে চাচ্ছে যে এই ডকুমেন্টটা মধ্যস্থতা করেছে, আপনার মাধ্যমে মধ্যস্থতা করেছে, ওখানে আপনার নাম ছিল। মধ্যস্থতা করতে কি হয়েছে? আপনি কার সাথে কথা বলেন আপনি জানেন? জানি না তো ভাই, তো কার সাথে কথা বলতেছি একটু বলেন আপনি তো। জানেন আগে এরপরে কথা বলেন। তো আপনি না বললে কেন পুলিশের জানবো? মতো বিহেভ করেন। আপনি না আপনার বললে- নাম্বার জিজ্ঞেস করার জন্য আপনি বাউন্ড করতেছেন আমাকে। আপনি না বললে আমি কিভাবে জানবো ভাই কার সাথে কথা বলছি? আপনি কোথায় কোন জায়গায় এখন আপনি ডিউটিতে আছেন এটা বলেন আগে। আপনি কার সাথে কথা বলতেছি না জানলে আমি কেমনে বলতাম বলেন তো একটু। আপনার ডিউটিটা কোথায় এটা বলেন? গুলশান। কোন জায়গায় কোন যে সিগন্যাল আপনার ডিউটি? আমার তো ট্রাফিক সিগন্যালে, গুলশান ট্রাফিক সিগন্যালে ডিউটি। রাতের একটার সময় কিসের ডিউটি আপনার? কিন্তু আমার সাথে সাংবাদিকও আছে, কথা বলবেন? হ্যাঁ দেন সাংবাদিকের ফোনটা। আপনি আগেও নাম্বারটা দেন না, নাম্বারটা দিচ্ছেন না কেন আপনি আমাদেরকে? নাম্বার নিয়ে আমি বসে আছি। এখন রাতের বাজে আমার এখানে কয়টা? আপনার ওখানে বাজে কয়টা? আচ্ছা, আমি বললাম আমি দেশের বাইরে। আচ্ছা, আপনি নাম্বারটা পাঠান যার কাছ থেকে আপনার কাছে। আপনার তো শোরুম ছিল মনে হয়। বিহেভিয়ার ঠিক করেন। আপনাকে নাম্বার আমি 10 বার পাঠাবো, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে বলেন মনে হয় আপনাকে আমি নাম্বার দিতে বাধ্য। ফোন রাখুন। ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে আসেন, আমরা রিক্সা আসেন। থানা আসেন। চলো, সেকেন্ড সিটে রেখে ওঠো। আচ্ছা, it's okay, it's okay, না, এটা তো শোরুমের আপনি আমাকে আপনি গাড়ি নিয়ে এখন আমাদের থানায় আসবেন brother। চলো। মানে এটা তো আমি কোনো রিজন দেখতেছি না আপনাকে যে থানায় আসতে হবে। মানে এটা কোন কারণে। গাড়ির মালিকানা আমাদের সন্দেহজনক আছে, এই কারণে। আপনি উঠুন, প্লিজ উঠুন। হ্যাঁ, আমি পেপার দিয়ে দেখাচ্ছি আপনাকে, ডিট পেপার, আপনি যে উঠেন। ডিট পেপারই দেখাচ্ছি। ভাই, আপনি আমাকে কেন মানে এখানে বলছেন আমি থানায় যাব? আপনি গাড়ি নিয়ে থানায় আসবেন, আমরা আপনার মালিকানা যাচাই করে যদি আমি তো সঠিক- মালিকানা আপনাকে দেখাচ্ছি, যাচাই বাছাই কি আপনার আছে? মালিকানা সঠিক নয়, আমরা এখন পর্যন্ত সঠিক পাইনি। বর্তমান সরকারের হানিমুন পিরিয়ড চলছে, মধুচন্দ্রিমা। তো এই সময়টিতে যারা জনগণ তারা তাদের যে দৈনন্দিন কষ্টগুলো রয়েছে, অভাব অভিযোগগুলো রয়েছে, এগুলো সব দাঁতে দাঁত চেপে তারা ধৈর্য ধারণ করার চেষ্টা করছে। কারণ হলো যে নতুন একটি সরকার এসে তাদের কাছে কি আর এমন আশা করা যায়? তাদের একটা নির্দিষ্ট সময় দিতে হবে, তাদেরকে একটু গুছিয়ে নেওয়ার সময় দিতে হবে, এটা জনগণ বোঝে। গত 15 বছরে শেখ হাসিনার যে শাসন, সেই শাসনের যে তীব্র জাতাকল, তার সঙ্গে গত 17 মাসের যে শাসন, সেই শাসনের হম্বিতম্বি, সেই শাসনের মুনাফিকি, সেই শাসনের যে যাকে বলা হয় রাগ ঢাক, নাটক, অভিনয়, সিনেমা, সবকিছু, মানে আসলে গত 17 মাসে যে কি হয়েছে আমরা এখনো পর্যন্ত টের পাচ্ছি না। হয়তো নিজ দিয়ে আমাদের একেবারে শিকড়কে কেটে ফেলা হয়েছে, আর উপরে দিয়ে অনেক সুন্দর সবুজের মানে ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে বেরোচ্ছে। ইউনূস সরকার কত টাকা ছাপিয়েছেন, কত টাকা ঋণ করেছেন, কত টাকা তিনি দেশের রাষ্ট্রের ক্ষতি করেছেন, ইত্যাদি নানা রকম তথ্য বের হচ্ছে। তার যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা কত টাকা পাচার করেছেন, কত টাকা দুর্নীতি করেছেন, এবং তাদের এক একজনের বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো রেডি হচ্ছে, তাতে করে দুর্নীতি সংশ্লিষ্ট যারা লোকজন রয়েছেন, মানে দুর্নীতি দমন কমিশনের যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের বক্তব্য হলো যে তারা হতভম্ব হয়ে গেছেন। এত অভিযোগের পাহাড় দুর্নীতি দমন কমিশনে জমা হয়েছে বিগত সেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। এতে করে
এই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা আশ্চর্য হয়ে গেছে যে এও কি সম্ভব, এটা কি পুকুর চুরি বলবো, সাগর চুরি বলবো, মহাসাগর চুরি বলবো, এটা হবে না। সম্ভবত দুর্নীতির আকাশ চুরি হয়েছে, মহাকাশ চুরি হয়ে গেছে গত 17 মাসে। এরকম কথাবার্তা যখন চলছে, ঠিক সেই সময়ে বর্তমান সরকারের এক ঝাঁক মন্ত্রী তারা যে সকল কর্মকাণ্ড শুরু করেছেন, এটা কি হাস্যকর, নাকি এটি দেখে আপনি আবেগে কেঁদে দিবেন, আবেগে আপনার কান্না চলে আসবে? আপনি কি খুশিতে গড়াগড়ি দিবেন, নাকি মনের আনন্দে জড়িয়ে ধরে সেই মন্ত্রী মহোদয়দেরকে চুম্বন করবেন? বিশাল একটি মন্ত্রী পাড়া গঠিত হয়েছে এবং সকল ধর্মের, সকল মতের, সকল পথের, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, তারপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কালা ধলা, সাদা বুড়া, যুবক যুবতী, সব মিলে, মানে জনাব তারেক রহমান সাহেব তিনি এবার মন্ত্রী পরিষদ গঠনে এতটা উদার হয়েছেন, এতটা গণতান্ত্রিক হয়েছেন, কোনো শ্রেণী পেশার লোক সাধারণত বাদ যায় নাই। হয়তো আপনি সরাসরি বলতে পারবেন না যে এখানে তৃতীয় লিঙ্গের কে আছে, কিন্তু তৃতীয় লিঙ্গ শুধুমাত্র যদি আপনি লিঙ্গ দিয়ে বিচার করেন তাহলে হয়তো তৃতীয় লিঙ্গ আপনি কাউকে কাউকে বলতে পারেন, কিন্তু তৃতীয় লিঙ্গ যদি আপনি কোনো অভ্যাসকে চিন্তা করেন, কোনো চরিত্রকে চিন্তা করেন, কোনো বৈশিষ্ট্য চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন যে হতাশ হবেন না। যদি আপনি অভ্যাস, বিভিন্ন অভ্যাস, কেউ হয়তো প্রেম করতে ভালোবাসে, কেউ একটু পেঁয়াজ খেতে পছন্দ করে, কেউ হয়তো পেঁয়াজের সাথে বাদাম খেতে পছন্দ করে, কেউ হয়তো ঢুলতে পছন্দ করে, কেউ হয়তো সঙ্গীত পছন্দ করে, কেউ হয়তো নারী সঙ্গ পছন্দ করে, কেউ হয়তো পুরুষ সঙ্গ পছন্দ করে। মোটামুটি বিশাল একটা আমাদের সমাজে যে ভেরিয়েশন, কেউ হয়তো একটু গাঁজা খেতে পছন্দ করে। তো এই যে ভেরিয়েশনগুলো, সেই ভেরিয়েশনগুলো আপনি দেখতে পারবেন ক্ষমতার কেন্দ্রে। আমি বলছি না যে মন্ত্রী পরিষদে, আমি বলছি ক্ষমতার কেন্দ্রে, যাদের ক্ষমতা আছে এই মুহূর্তে, সেই ক্ষমতার মধ্যে আপনি সব শ্রেণী পেশার মানুষকে আপনি দেখতে পাবেন এত চমৎকারভাবে, যেটা অতীতে কখনো হয়নি। তো যেটা বলছিলাম, মন্ত্রী মহোদয়দেরকে নিয়ে তারা বিশাল সংখ্যায় অভিষিক্ত হয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ দেখলাম যে মন্ত্রী হওয়ার পরে, মানে ওই ঠিক আপনি দেখবেন যে অনেক সময় মোরগ বা মুরগি, মানে ওদের যখন একটা ভাবসাব আসে, মানে একটু প্রেম করতে চায়, ক্ষমতা দেখাতে চায়, প্রভাব দেখাতে চায়, পাখা দুটো একটু উঁচু করে সে ধীরে ধীরে হাঁটে, মুরগিও হাঁটে, মোরগও হাঁটে, অহংকার করে, তারপরে শেষে ভাব দেখায়, গর্ব দেখায়, নিজের অনেক শক্তি আছে, এরকম। তো এরকম দেখবো যে মন্ত্রীদের মধ্যে অনেক লোক তারা ভাবসাব দেখানোর চেষ্টা করছেন। তারা আগে যেভাবে হাঁটতেন ওইভাবে হাঁটছেন না, এখন একটু চ্যাগাইয়া ব্যাগাইয়া হাঁটছেন। আমাদের বরিশালের ভাষায় বলি চ্যাগাইয়া ব্যাগাইয়া হাঁটে। চ্যাগাই ব্যাগাই হলো কি, আপনি যদি ইচ্ছা করে দুটো পা একটু বেশি ফাঁক রেখে, আপনি নর্মালি হাঁটেন হলো ধরুন 2 পায়ের মধ্যে আপনি 8 ইঞ্চি, আপনার যে হাঁটুর মধ্যে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি জায়গা আপনি আলাদা রেখে তারপর আপনি হাঁটেন। কিন্তু এখন আপনি দেখা যাচ্ছে যে 8 ইঞ্চির জায়গায় আপনি 12 ইঞ্চি জায়গা ভাগ করে হাঁটছেন, তখন আপনার হাঁটার মধ্যে যে দৃশ্য ফুটে উঠবে সেটাকে আমরা বরিশালের ভাষায় বলি চ্যাগাইয়া ব্যাগাইয়া হাঁটা। আবার ওই যে মোরগ মুরগির যে পাখা উঠানো, আপনি নর্মালি করেন কি, হাতটা আর্মিদের মধ্যে কখনো লেফট রাইট করে ঝুলান, কখনো চুপচাপ থাকেন, কখনো অ্যাটেনশন অবস্থায় ঢুকেন, কিন্তু আপনি ইচ্ছে করে দেখা গেল আপনার হাতটিকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো হাত বাঁকা করে, কোনোটি একটু বাঁকা করে, তারপর শেষে ঘাড়টা একটু নুয়ে আপনি হাত দুটোকে ঝুলিয়ে ঝুলিয়ে ওই যে মোরগ বা মুরগি যেভাবে ভাব দেখায় ওইরকম একটা ভাব দেখাইয়া আপনি হাঁটার চেষ্টা করছেন। এই যে মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন লোকের মধ্যে আপনি দেখবেন যে এরকম একটা ভাবসাব চলে আসছে। অনেকে লাফাচ্ছেন, তিরিং বিরিং করে লাফাচ্ছেন, এখানে যাচ্ছেন, যেখানে হেঁটে গেলে হয় সেখানে দৌড়ানোর চেষ্টা করছেন, যেখানে দৌড়াইয়ে গেলে হয় সেখানে লাফ দেওয়ার চেষ্টা করছেন, তারপরে শেষে খুব ছুটাছুটি হচ্ছে, প্রচণ্ড ছুটাছুটি, না জানি ফাটাই ফেলবেন, এবং সব জায়গাতে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। ধরেন মন্ত্রী মহোদয় হাঁটছেন, হাঁটার পরে তার আশেপাশে যারা লোকজন আছেন তাদেরকে তিনি দেখাতে চান যে তিনি খুব জোরে হাঁটতে পারেন, এই জন্য তিনি সবাইকে ক্রস করে জোরে জোরে হাঁটার চেষ্টা করছেন এবং সবার আগে থাকার চেষ্টা করছেন। এর ফলে কি হলো, এক ধরনের রং ঢং শুরু হয়ে গেছে আপনার চলচলের মধ্যে। দল বল নিয়ে যাচ্ছেন, মন্ত্রী মহোদয় জোরে জোরে হাঁটছেন, তার পিছিয়ে যারা অনুসারী তারা হাসতেছেন আর হাসছেন, আহা মন্ত্রীর কি প্রাণ শক্তি, এইরকম মন্ত্রীর জন্য তো আমরা অপেক্ষা করছি। শেখ হাসিনার মন্ত্রী সবগুলো ধ্বজভঙ্গ হয়ে গেছিল, হাঁটতে পারতো না, মাজায় কোমরে ব্যথা ছিল, আর সারাদিন চেয়ারে বসে বসে দুর্নীতি করতো আর পার্সেন্টেজ গুনতো।
আর এখন এই মন্ত্রী মহোদয়রা কি সুন্দর হাত দুটো একটু বাঁকা করে, পা দুটো ফাঁক করে, জায়গায় বেগায় হেঁটে তারপরে শেষে যত জোরে জোরে হাঁটতেছে। এটাই তো দরকার এই মুহূর্তে, গতি না হলে হয়? সে কারণে আমি বললাম যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হলো এনসিপি। সেই আওয়ামী লীগ যত বেশি সক্রিয় হবে, এনসিপি তত বেশি দুশ্চিন্তায় পড়বে। কাজে আপনি যত চেষ্টা করেই মানে খুব ভালো পরিবেশ রাখতে চান না কেন, আলটিমেটলি আপনি এই বক্তব্য দেন, সেই বক্তব্য দেন, ঘুরে পেঁচায় জুলাই আন্দোলনের পক্ষে আছি, অমুক আছি, তমুক আছি, অ্যাকশন বলে দিবে যে আলটিমেটলি হচ্ছে কি। মানে এটা ইঙ্গিত হলো যে বাইরে বসে আওয়ামী লীগের রাজনীতি করা হচ্ছে। এখন তাদেরকে দেশে আসতে হবে রাজনীতি করতে হলে, এবং সেই সমঝোতা চলতেছে, এটা ইঙ্গিত বহন করে। সেটাও খুব স্বাভাবিক। আপনি তো দেশের ভিতরে যদি বাইরে বসে রাজনীতি করাই যাইতো, তাহলে তো পৃথিবীর সব দেশের সব রাজনীতিবিদের মাথাগুলা বিদেশ বসেই রাজনীতি করতে পারতো, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এখন আওয়ামী লীগের যে রাজনীতিটা এখনো চলমান, সেটা হলো দেশের ভিতরে তার যথেষ্ট প্রিভিলেজ আছে। যদি বলি যে মিডিয়া, আপনি বলবেন মিডিয়া কি আওয়ামী লীগের সাপোর্ট করে? না, অনেক ঘটনা আছে অনেক ঘটনা না ছাপলেও সেটা সাপোর্ট করা, অনেক ঘটনা না ছাপলেও সেটা সাপোর্ট করা। যেমন এই সরকার এসেই বললো ওখানে মব হবে না, এখন থেকে সব মব ফুল স্টপ। কিন্তু চিটাগাং আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে গুলি মারতেছে একটা বাড়ির দিকে চাঁদা দাবি করে। আপনি দেখেন মিডিয়ায় নিউজটা একবার হয়েছে, কোথাও কোথাও নিউজ হয়েছে, তার ফলো আপ, তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে যে টক শো হওয়ার কথা হচ্ছে না। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন। আপনার কাছ থেকে জানতে চাই আমরা। না আলোচনা, এটার মানে হচ্ছে এই যে মিডিয়ার থেকে যদি আপনি একটা নিউজ আপনি দিলেন, নিউজটা যদি পরে দুই ধরনের নিউজ, একটা হলো যে নিউজ ছাপলেন, পরে আপনাকে আর ফলো আপ করবেন না, আর নিউজ ছাপলেনই না, সেটা আমরা করেছি, নিউজটা করেছি, অনুমোদন করেছি, ওটা করেছেন। না ছাপলে তো ব্ল্যাক আউট করা একদম, এটা তো আপনি আমার চেয়ে ভালো জানেন পত্রিকার ভাষা। কিন্তু এই যে আলোচনা হচ্ছে না, তার মানে কি আপনি আস্তে আস্তে দেখবেন যে মব নাই মানে কি? মানুষ জানে কেমনে? মানুষের জানার সূত্র তো মিডিয়া যদি সেটাকে আড়াল করে দেয়, তাহলে তো আপনি আর জানবেন না। এখন আপনি যদি বলেন মিডিয়া কেন, এই প্রশ্ন আপনাকে প্রশ্নও করছি না, উত্তরও চাচ্ছি না, কারণ আমি জানি, আমি আবহাওয়ায় থাকি, এই দেশটা কেমনে চলে, মিডিয়াটা কেমনে চলে, এটা আমাদের ধারণা আছে। এই কারণে আমি আপনাকে প্রশ্নও করি না, উত্তরও চাচ্ছি না। এবার আসেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কে করছে এই কার্যক্রম নিষিদ্ধ? বিগত সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তার আপাতত কার্যক্রম, আপনার তো নির্বাচন হয়েই গেছে, এখন অফিস খুইলে দুইটা স্লোগান দেওয়াটাই কার্যক্রম। তো অফিস খুলতে সে এসে নির্বাচন বাতিল চাইবে কেন? চাইবে তাদের যেটা দরকার, সেটা যদি এই সরকার আসার পর পাইতে থাকে, সমস্যাটা কোথায়? জামিন হচ্ছে, কালকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে তো সরকার আগেই জামিন দিত, তা জামিন তো পাচ্ছে, অফিস তো খোলা হচ্ছে। এখন আপনি যদি অফিস কার্যক্রম নিষিদ্ধ আছে বলে বলতেছেন আমরা এটা চালু করবো না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত অফিস তো খুলতেছে, আপনি দেখেও দেখবেন না। আমি কিন্তু ভাই আওয়ামী লীগের বিরোধিতা, আমি ক্রিটিক্স, একজন আলোচক হিসেবে আলোচনা করতেছি। সমস্ত আওয়ামী লীগ ছেড়ে দিলে আমার কিচ্ছু আসা যায় না। কালকে যদি আওয়ামী লীগ বিএনপি মারামারি করে, আওয়ামী লীগ জামাত মারামারি করে, বিএনপি আওয়ামী লীগ মিলে জামাত, আমার কিছু আসা যায় না। আমি একজন আলোচক হিসেবে আলোচনাটা করতেছি। আপনি একদিকে বলতেছেন, সরকার বলতেছেন নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু জামিন পাচ্ছে, অফিস খোলা হচ্ছে। আবার বলা হচ্ছে সরকার বহাল রাখছে বলতেছেন, বিগত সরকার, কিন্তু অ্যাকশনে কিন্তু ঠিক উল্টাটা, তালা খুলছে, তারপরে জামিন পাচ্ছে। এগুলো তো সব ভাইটাল ব্যাপার। আমি বলছি না তাকে আটকে রাখেন। আজিজ ভাই যেমন বললো যে কোর্ট আটকে রাখতে পারেন, পারে কি পারে না সেটা আমার বিষয় না। আর রাজনৈতিক বিষয়গুলা এই প্লেইন হইতে দেখা যায় না, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ভাবে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের মনোভাব, প্রতিক্রিয়াটা কি, আপনারা সেটাই উল্লেখ করবেন, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই বিষয়টি দেখে কতটা সন্তুষ্ট হয়েছেন? আমি কিন্তু ব্যক্তিগতভাবে এরকমই একটি বাংলাদেশ প্রত্যাশা চেয়েছিলাম, যেখানে কোনো রকম দুর্নীতি থাকবে না, কোনো রকম অনিয়ম থাকবে না, কোনো অপকর্ম অপরাধ থাকবে না, মানুষ তারা সঠিকভাবে তাদের সেবাটা পাবে। তো যাই হোক, সবথেকে ভালো লেগেছে যে এত দামি চেয়ারে আমি বসতে পারি না। এই কথাটা শুনে মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই স্পষ্ট কথা বলার জন্য। খালি অফিসের টাইম ঠিক করলে হবে না, তাদের দুর্নীতি বন্ধ করতে হবে। সারা বাংলাদেশে এই অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে। সরকারি সকল অফিসে এভাবেই তদারকি করা উচিত, এবং এভাবেই তদারকি করলে
এবং এরকম অভিযান করলে আমি মনে করি দেশটাই কোনো দুর্নীতি থাকবে না। স্যালুট জানাই আমাদের ভূমি প্রতিমন্ত্রীকে। এরকম মন্ত্রী সকলেই হোক, আমরা সেটাই কামনা করি। ভালো থাকবেন, আপনারা ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন, অনুরোধ থাকবে আপনাদের কাছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ।